নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে রাহুর চতুর্থ ঘরে অবস্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান যাদের রয়েছে জন্মকুষ্ঠিতে, তো কীরকম প্রভাব দিবে রাহু। রাহু চতুর্থ ঘরে অবস্থান মকর রাশির ক্ষেত্রে, যেটা মেষ রাশি। মেষ রাশিতে তো তিনটি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, তারপরে ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে রাহুর প্রভাব কীরকম থাকবে, তো এই বিষয়ে কিন্তু আজকে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। রাহু কি? রাহু ছায়া গ্রহ। রাহু মনকে ভ্রমের মধ্যে ফেলবে, রাহু বড় বড় স্বপ্ন দেখাবে, অ্যাম্বিশন দিবে। রাহু কিন্তু এরকম পরিস্থিতি করে। শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। শনি হচ্ছে কর্মফলদাতা। শনি যেটা দিবে সেটা কর্মের ফল পুরস্কার হয়। আর রাহু মানে ভিখারিকেও রাজা করে, রাজাকেও ভিখারি করে দেয়। রাহু যেরকম দিতে পারে সেরকম আবার ছিনিয়েও নিতে পারে। কিন্তু শনির ব্যাপারটা হয় আলাদা। শনি কিন্তু পুরস্কার দিয়ে দেয়। শনিও ছিনিয়ে নেয় সেটা না। শনি কখন ছিনিয়ে নিবে? যখন তার পুরস্কারের অপব্যবহার চলবে, তখন কিন্তু শনি কিন্তু তার অন্তর্দশা মহাদশাতে সেই জিনিসগুলোকে আবার রিটার্ন করে সেই জায়গাতেই নিয়ে চলে যায়। এটা হচ্ছে শনি আর রাহুর মধ্যে তফাৎ। রাহু আর কেতু সবসময় কিন্তু সামনাসামনি অবস্থান। তো রাহুর হচ্ছে সবসময় ঊর্ধ্বমুখী, এর চিন্তাধারা আলাদা। আর কেতু হচ্ছে সবসময় নিম্নমুখী, কেতু চিন্তাধারা আলাদা। তো রাহু এই যে মেষ রাশিতে অবস্থান করছে, চতুর্থ ঘরে যে অবস্থান, রাহুর অবস্থান, এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে মঙ্গল কীরকম অবস্থায় রয়েছে। কারণ রাহু এই চতুর্থ ঘরে মঙ্গলের স্বরূপ ধারণ করবে। মঙ্গলের প্রভাবে যথেষ্ট বৃদ্ধি করবে এবং মঙ্গলের স্বরূপ ধারণ করবে। তো মঙ্গল কি? তেজ, ক্রোধ, এগুলোই তো সাহস। তো এখানটাতে রাহু কি? অনুঘটকের মতন কাজ করবে, এগুলো যথেষ্ট বৃদ্ধি করেই দিবে। যদি একটু রাগ থাকে তো সেই রাগের বৃদ্ধি করে চরম মাত্রায় নিয়ে যাবে। সাহস, অত্যধিক সাহসী করে দিবে, এগুলো করে দিবে। যেহেতু ছায়াগ্রহ, এবার ছায়াগ্রহ যেরকম যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে যেরকম প্রভাবিত করবে, সেরকম কিন্তু যে ঘরে থাকবে সেই ঘরের যে নক্ষত্র, তিনটি নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে। নক্ষত্র ফল দিবে তো, ছায়াগ্রহ সেরকম। আবার ছায়াগ্রহের সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকেও প্রভাবিত করবে। ছায়া তো, ছায়া রূপ নিয়ে নিবে, ছায়ার রূপ নিয়ে নিবে। যার জন্য রাহুর কিন্তু এইখানটাতে সবার প্রথম দেখতে হবে মঙ্গল কীরকম। মঙ্গল যদি ভালো অবস্থাতে থাকে তাহলে কিছুটা হলেও ভালো প্রভাব দেবে। এখানে তো মঙ্গলের ব্যাপার, যেরকম মানে সব কিছু বৃদ্ধি করে দেয়। আর রাহু কি? পাপী গ্রহ তো, কয়লা। তো কয়লাকে যতই ধোয়া যাক তত তো মানে কালো কালোই থাকবে। আবার জ্বালালে আগুন হবে, সেই আগুনে হাত দিলে হাতও পুড়বে, আবার সেই আগুন দিয়ে আবার অনেক কাজ হবে জীবনে, যদি নির্দিষ্ট দিক রাখে। কিন্তু মঙ্গলের ব্যাপার চলে আসছে এখানটাতে। মঙ্গলের ব্যাপার আরও উদ্দাচি করে দিবে, এগিয়ে মানে অ্যাম্বিশন, লক্ষ্য, সাহসিকতা আরও যথেষ্ট বৃদ্ধি করে দেয়। তো এখানে তো সবার প্রথম মঙ্গলকে দেখতে হবে। এবার মঙ্গল যদি দেখালো অবস্থান খারাপ, মঙ্গল নিচ অবস্থায় পড়ে গেছে, তাহলে তো মানে দাম্পত্য জীবনকে ছাড়খাড় করে দিবে। সুখ জিনিস বলে কিছু থাকবে না, দাম্পত্য জীবন শেষ, অশান্তির পরিবেশ তৈরি করে দিবে। আবার যদি মঙ্গলের উপর যদি শুভগ্রহের দৃষ্টি থাকে, গুরুর দৃষ্টি থাকে, বা রাহুর উপরই গুরুর দৃষ্টি পড়ছে, শুভগ্রহ বা অন্যান্য শুভগ্রহেরও প্রভাব রয়েছে, তখন আবার কিছুটা হলেও কিন্তু প্রভাব দেয়, কিন্তু কিছু কিছু দিক থেকে একদম পরিবেশ জঘন্য করে দেয়। রাহু যখনই কেতু নক্ষত্র অবস্থান করে, বা কেতু যখনই রাহু নক্ষত্র অবস্থান করে, অতটা কিন্তু ভালো প্রভাব দেয় না। এই রাহু আর কেতু সামনাসামনি অবস্থান করে, কিন্তু নিজেদের নক্ষত্র যখন পরিবর্তন করে তখন সেই পরিবর্তনে কিন্তু ভালো প্রভাব দেয় না। যেমন কেতুর নক্ষত্র অশ্বিনী পাচ্ছে, অশ্বিনী নক্ষত্র একে অপরের সামনাসামনি থাকছে, কিন্তু ভালো প্রভাব দেয় না। অশ্বিনী নক্ষত্র অতটা ভালো রেজাল্ট দেয় না। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু এ সমস্ত জাতিকারা প্রচণ্ড ভ্রমের মধ্যে থাকবে, শিক্ষা দীক্ষার জায়গাতে প্রচণ্ড বাধা উৎপন্ন করে দিবে, জীবনকে সংঘর্ষ করে দিবে। এই নক্ষত্রে, এই অশ্বিনী নক্ষত্রে জীবনকে একদম সংঘর্ষের মধ্যে নিয়ে চলে আসে। দাম্পত্য জীবন প্রচণ্ড খারাপ করে দেয়, দাম্পত্য জীবন খারাপ করে দেয়। কিংবা জীবনে যা পরিশ্রম করে, সব কিছুই করবে পরিশ্রম করে, কিন্তু মান সম্মানের দিকে কিন্তু সেই জিনিসটা পায় না। সমাজ কিন্তু অতটা ভালো চোখে দেখে না, মান সম্মানের জায়গাটা বিশেষ কিন্তু ভালো চোখে দেখে না। এবং এই নক্ষত্রে রাহুর এই চতুর্থ ঘরে অবস্থান মেষ রাশিতে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খারাপ দেয়। মায়ের জায়গাটা একটু খুব খারাপ জিনিস দিয়ে দেয়, সম্পর্কের মধ্যে টান পড়ার জায়গাটাও দিয়ে দেয়। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে জীবনে, যার জন্য ভুল সিদ্ধান্তের জন্য ভুগতে হয়। জায়গা জমি সংক্রান্ত বিবাদ, অশান্তি, এগুলো জীবনে লেগে থাকে। আবার যেখানে স্থায়ী বাসস্থান, সেই স্থায়ী বাসস্থানও কিন্তু চেঞ্জ করিয়ে দেয়, পরিবর্তন করে দেয় এই নক্ষত্রে। জায়গা জমি সংক্রান্ত আত্মীয় স্বজনের মধ্যে গণ্ডগোল, সংঘর্ষ, পৈতৃক সম্পত্তি বিবাদ, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত নিয়ে চলে যায় এই অশ্বিনী নক্ষত্রে। এই অশ্বিনী নক্ষত্রে যাদেরই এই রাহুর অবস্থান হয়, যে কোনো ব্যাপারে এই রাহুর
এই অশ্বিনী নক্ষত্র অবস্থানে বিশেষ করে রাগের বশে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়াই উচিত না। যে কোনো সিদ্ধান্ত ভালো জ্ঞানীগুণী ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া উচিত এই নক্ষত্র। না তো কিন্তু খুব অবস্থা অন্যরকম করে দেয়। জীবন চলা, সম্মান, মান সম্মান এগুলো কিছুই রাখে না, নেগেটিভ জিনিসটাকে বিশেষভাবে প্রভাবিত করে দেয়। এবং এই নক্ষত্রে আসা মানে গুরুর সান্নিধ্যে চলে যাও, গুরুকে ঠিক রাখো, যথেষ্ট ভালো। তীর্থস্থান ভ্রমণ করো, দেবালয়ের কাজ করো, রাস্তার কুকুরদের কিছু না কিছু খাওয়াও, অমাবস্যার দিন যে কোনো মন্দিরে কাজে লাগাও এবং অমাবস্যার দিন মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা নিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নাও। তবে এই বিশেষ করে অমাবস্যার দিন গঙ্গা স্নান করা উচিত। যাদের কেতু নক্ষত্রে রাহু থেকে যাচ্ছে, এটা কেতু নক্ষত্র নিয়ে বলে দিলাম, তো এগুলো কিন্তু করা উচিত। গঙ্গা জল ছিটিয়ে স্নান করা উচিত, করে এগুলো কাজ করলে যথেষ্ট ভালো। বা কোনো দেবালয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লাগো, যথেষ্ট আবার ভালো দিকটা উঠে আসে এই অশ্বিনী নক্ষত্রে। কিন্তু অশ্বিনী নক্ষত্রে রাহু অতটা কিন্তু ভালো প্রভাব দেয় না, নেগেটিভ জিনিসটাকে বিশেষ করে নিয়ে চলে আসে জীবনে, নেগেটিভ জিনিস। ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্র, তো শুক্র মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ। শুক্র হচ্ছে পঞ্চমপতি শুক্র এবং হচ্ছে সপ্তম ঘরের অধিপতি শুক্র। রাহু ভরণী নক্ষত্রে থাকা মানে, শুক্রের নক্ষত্রে থাকা মানে কর্মের ঘরকে দেখবে। শুক্রের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশি, সেরকম অষ্টম ঘরকে দেখবে, সেরকম হচ্ছে দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে। তো ভরণী নক্ষত্রের শুক্রের যদি অবস্থান ভালো হয়, শুক্রের উপর যদি ভালো প্রভাব থাকে, ভালো গ্রহের প্রভাব থাকে, তাহলে এখানটাতে রাহু যেরকম ভালো প্রভাব দেবে সেরকম আবার কিছু দিক থেকে সাবধানও থাকবে। তবে বিশেষ করে সাবধান আমি বলে দিচ্ছি, যাদের জন্মকুষ্ঠিতে ভরণী নক্ষত্রে চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে, তারা যদি জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকে বিশেষভাবে সাবধান। যদি মঙ্গল দেখালো নিচ অবস্থায় রয়েছে তাহলে আরও সাবধান। এছাড়া মঙ্গল ভালো অবস্থাতে থাকলেও এখানটাতে যেরকম রাহু, মঙ্গল এবং শুক্রের প্রভাবটা চলে আসছে, চতুর্থ ঘর জায়গা জমি সংক্রান্ত কাজ, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কাগজপত্র বা মুখের কথাতে, বন্ধু বান্ধবের জায়গা চতুর্থ ঘর। তো বন্ধু বান্ধব বা এমন কোনো রিলেটিভের সূত্রে বা যাদের কথা না ফেলতে পেরে কারো জায়গা জমি নিয়ে নিলাম, সাবধান, কাগজপত্র কিন্তু ডিস্টার্ব হবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান করলাম। এদের একাধিক জায়গা জমি থাকে কিন্তু জায়গা জমি সঠিক করে বেচা কেনা করতে পারে না, প্রত্যেকটা জায়গা জমিতে কিন্তু অশান্তি, ভেজাল এগুলো লেগে থাকে, যার জন্য সাবধান করলাম যারা জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন। রাহু এখানটাতে যথেষ্ট সুখ বৃদ্ধি করে দিবে, ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করাবে, বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি হবে, বাড়ির সুখের থেকে ভৌতিক সুখের দিকে মন যথেষ্ট এগোবে, প্রেম ভালোবাসার দিকে কিন্তু ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে, সবাইকে ভালো মনে হবে। এবং কর্মক্ষেত্রে রাহুর এই অবস্থান যথেষ্ট সাবধান। কর্মক্ষেত্রে নিজের মানে যদি পুরুষ হয় তো স্ত্রী, আর স্ত্রী হলে কিন্তু পুরুষ, একটা কলঙ্ক লাগার সম্ভাবনা থেকে যায় এই অবস্থাতে। এবং সুখের দিকেও কিন্তু যথেষ্ট খারাপ প্রভাব দিয়ে দেয়, মায়ের সাথে মতবিরোধ এগুলো কিন্তু দিয়ে দেয়, মায়ের জায়গাটাও কিন্তু অতটা ভালো প্রভাব দেয় না। রাহু এখানটাতে মানে সমাজে এমন কথা, মানে এমন জায়গা তৈরি করে দেয় জাতক জাতিকাদের, সমাজও কিন্তু ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখে না। যদি এখানটাতে শুক্রের অবস্থান কিছুটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মিথ্যা কথা বলা শিখাবে, শর্টকাট পদ্ধতিতে ইনকাম এগুলো জিনিসও দিবে, এগুলো জিনিস দিবে এবং এগুলো করে নিজের সুখ অর্জন, যার জন্য সমাজে আর্থিক দিক মজবুত হলেও কিন্তু সমাজ এদেরকে ভালো চোখে দেখে না। যদি শুক্রের অবস্থান খারাপ হয় তাহলে কিন্তু বড় বড় বিপদও তৈরি করে দেয়। তবে রাহুর যে তীক্ষ্ণ বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা সেই জায়গা থেকেও কিন্তু পার পায়, উদ্ধার পেয়ে যায়। রাহুর এই নক্ষত্রে অবস্থান মানে কি লম্পট যোগ তৈরি করে দেয়, একেবারে লম্পট যোগ তৈরি করে দেয়। হ্যাঁ, তবে কি আকর্ষণ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করায়। যদি রাহুর উপর গুরুর দৃষ্টি বা শুক্রের উপর গুরুর দৃষ্টি, এই যে প্রভাবগুলো থাকে যদি থাকে তাহলে কিন্তু মানে নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলোকে যথেষ্ট বৃদ্ধি করে, আবার মান সম্মানও নিয়ে আসে, এটাও ঠিক, শুধু যে খারাপ সেটাও না। এই নক্ষত্রে যাদের জন্ম আর কি, যদি জন্ম ছকে যদি রাহু অবস্থান করে তো বিদেশ সংক্রান্ত কাজে সুনাম সুখ্যাতি এগুলো তৈরি করে দেয়। যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন সেখানটাতেও সুনাম সুখ্যাতি যশ এগুলো যথেষ্ট বৃদ্ধি করিয়ে দেয়। এছাড়া যারা গাড়ি ঘোড়া রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, এমন কোনো কাজ যেখানটাতে কারুকার্য, সৌখিনতা, আকর্ষণ যে সমস্ত কাজে থাকে সেই সমস্ত কাজে যথেষ্ট প্রভাব দেয়। বা যে কোনো এমন কোনো কারুকার্যের কাজ যেটা টেকনিক্যাল লাইনে হবে, মডার্ন টেকনিক্যাল লাইন, সেগুলো দিকে যথেষ্ট ভালো প্রভাব দিয়ে দেয়, আকর্ষণ বৃদ্ধি করে দিবে, আধুনিক চিন্তাভাবনা কর্মক্ষেত্রে নিয়ে চলে আসে। আবার যারা এই নক্ষত্রে ভরণীতে জন্ম, তো তাদের আবার অভিনয় জগতেও কিন্তু সফলতা নিয়ে চলে আসে, প্রভাবশালী ব্যক্তির কিন্তু আবার সংস্পর্শ পেয়ে যায় কর্মক্ষেত্রে। আবার বিদেশ থেকে লাভেরও পরিবেশ তৈরি করে দেয়, কারণ রাহুর দৃষ্টি দ্বাদশ ঘরেও পড়ছে এই নক্ষত্র থেকে, তো কর্ম কিন্তু সেরকম কর্ম করাবে। তো
তো যাই হোক, এই নক্ষত্রে কিন্তু দুই রকমই ফলই থাকে। হ্যাঁ, তবে এই নক্ষত্রে যেটা করা মানে যেটা বলবো যে যেটা সবসময় স্মরণ করে রাখা উচিত সেটা হচ্ছে কি, যে তাড়াহুড়া, রাগের বশত বা কোনো প্রলোভন, এগুলো থেকে মানে সাবধান। এগুলো সবসময় ঠান্ডা মাথায় করা উচিত, এবং বদ অভ্যাস, বদগুণ, বদ নেশা, ভাঙ, এগুলো কিন্তু যথেষ্ট থেকে দূরে থাকা উচিত। এগুলো থেকে কিন্তু দূরে থাকা উচিত, এটাও কিন্তু মনে রাখতে হবে মকর রাশিকে। কৃত্তিকা নক্ষত্রের কিন্তু একটি চরণই পড়ে এই মেষ রাশিতে, যেটা হচ্ছে চতুর্থ ঘর মেষ রাশিতে একটি চরণই পড়ে। তো এই একটি চরণে এই রাহুর অবস্থান, এই অবস্থান কিন্তু অতটা ভালো প্রভাব দেয় না কৃত্তিকা নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে খুবই কষ্টদায়ী অবস্থান নিয়ে চলে আসে, খুবই কষ্টদায়ী অবস্থান নিয়ে চলে আসে। যদি সূর্যের অবস্থান খারাপ থাকে তো মিথ্যা কথা বলা শিখাবে, বাজে লোকজনদের সাথে উঠা বসা হবে, বদ অভ্যাসে নিজেকে জড়িয়ে ফেলবে। আর্থিক দিক মজবুত করার জন্য সমাজে অন্যরকম কাজের পদ্ধতি নিবে, অন্যরকম কাজ, যে পদ্ধতিতে মানে শর্টকাট পদ্ধতি, এই সমস্ত করবে এবং আর্থিক দিককে মজবুত করবে, নিজের সুখ বৃদ্ধি করবে। কিন্তু সমাজ কিন্তু এদের ভালো চোখে নেয় না, ভালো চোখে নিবে না। আর যদি সূর্যের অবস্থান ভালো থাকে, যদি সূর্য ভালো জায়গায় থাকে, দেবগুরু বৃহস্পতি বা গুরুর দৃষ্টি বা শুভগ্রহের দৃষ্টির যদি প্রভাব থাকে, তাহলে আবার এই রাহুর নক্ষত্র, রাহু এই সূর্যের কৃত্তিকা নক্ষত্রের একটি চরণে থাকলেও সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে বা বড় বড় প্রতিষ্ঠানে সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। এটা কিন্তু করে, সুযোগ পায়। আর যদি সূর্যের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু আবার সেই সুযোগ সহজে কিন্তু হারিয়েও যায়। রাহুর এই নক্ষত্রে থাকা মানে অহংকার জিনিস, ক্রোধ জিনিস, এই জিনিসটা থাকবে, যার জন্য সম্পর্কের মধ্যে টান পড়াপড়ি তৈরি হয়ে যায়, কলহ জিনিসটা তৈরি হয় বাড়িতে, অশান্তি, গণ্ডগোল, নিজের কথাকে এগিয়ে রাখা, এগুলো জিনিস, একটা দাপট, একটা প্রভাবশালী, একটা কর্তৃত্বপূর্ণ আচরণ, এগুলো কিন্তু উঠিয়ে নিয়ে আসে এই নক্ষত্রে। অতএব যাদের রয়েছে তারা কিন্তু সাবধান, বাড়িতে কিন্তু কলহ হবে বিনা কারণে অকারণে, নিজের প্রভাব খাটানোর প্রভাব, এগুলো জিনিস উঠে, এবং খুব উচ্চাকাঙ্ক্ষী হয়, এদের খুব উচ্চাকাঙ্ক্ষী হয় এই সমস্ত জাতক জাতিকারা। তো যাই হোক, যে কোনো কাজ করার আগে এই কৃত্তিকা নক্ষত্রে যাদের রাহু রয়েছে চতুর্থ ঘরে, একটাই উপদেশ, একটাই কথা বলবো, যে কোনো কাজ করতে গেলে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে ধৈর্য জিনিসটাকে, অধৈর্য জিনিসটাকে ত্যাগ করতে হবে, আর ধৈর্য ধরে কাজ করতে হবে। এটাই কিন্তু হচ্ছে এদের একটা সব থেকে ভালো জায়গা। যদি না করে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ দিকে যাবে। ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না, এবং তার সাথে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। যে কোনো ক্ষেত্রে আগে পরিকল্পনা করো, পরিকল্পনা করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে চলো। কারণ এখানটাতে যেরকম রাহু আসছে সেরকম কিন্তু মঙ্গল আসছে, সেরকম কিন্তু সূর্য আসছে। তো রাহুর যে অ্যাম্বিশন, রাহুর যে চিন্তা, রাহুর যে স্বপ্ন, তো সেটা সূর্যের আদেশ মাধ্যমে সেনাপতিই পালন করবে। অতএব নিজের স্বপ্নকে সত্যি করার জন্য সেই রকম পরিকল্পনাতে চলতে হবে। এই নক্ষত্রে থাকলে অবশ্যই পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সূর্যদেব, সূর্যের উপাসনা করা, তারপর হচ্ছে বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করা, হাতের মাঝখানে দুটি আঙ্গুলে চন্দন, সাদা চন্দন, লাল চন্দন লাগিয়ে সেই যন্ত্রের উপর ছিটানো, এগুলো কিন্তু করতে হবে। সূর্যকে বলি করতে হবে, সূর্যকে বলি করতে হবে। সূর্য অষ্টমপতি, রাহুর এইখানটাতে আসা মানে মানে বাড়িঘর সংসারে একটা অশান্তি লেগে যাওয়া, রাহুর এই অবস্থান। ব্যভিচার বা শর্টকাট পদ্ধতি, মান সম্মান হানাহানি, কর্মের জায়গায় বসের সাথে সম্পর্ক খারাপ, একাধিক সমস্যা, পরিবারে থাকবে, ফ্যামিলিতে থাকবে, মান সম্মান পাবে না। যেখানে কাজকর্ম করবে সেখানেতে কাজকর্মে ব্যাঘাত হবে, চেঞ্জ করিয়ে দিবে কাজকর্ম। মহাজন হোক বা উদ্ধতর অফিসার হোক, সম্পর্ক খারাপ করে দিবে। প্রথমে ভালো থাকবে, কিন্তু কিছুদিন পর ওই সম্পর্কে এমন তিতা জায়গায় যাবে যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পরিবর্তনের পর পরিবর্তন করিয়ে দিবে। যার জন্য যাদের রয়েছে তারা অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। এটা মানে রামবান, এক কথায় বলতে গেলে রামবান। যত বেশি সূর্যের উপাসনা করা যাবে তত বেশি উন্নতির জায়গা, মান সম্মানের জায়গাটা তত কিন্তু ভালো হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। একটি চরণই পাচ্ছে, এরপরে যে আর বাকি চরণগুলোতে থাকবে সেগুলোকে নিয়ে আলোচনা করবো। আজকে চতুর্থ ঘর দিলাম, এরপরে পঞ্চম ঘরে রাহুর কীরকম প্রভাব থাকবে সেগুলো তুলে ধরবো। তো যাই হোক, মকর রাশির জন্য আরও একটি কথা, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবের যেটা বললাম ওটা তো অবশ্যই করতে হবে, অষ্টমপতি সূর্য করতেই হবে, এবং গুরুর সান্নিধ্যে থাকতে হবে, গুরুর সান্নিধ্যে থাকতে হবে। কারণ এখানে ধর্ম আর কর্ম জড়িত। ধর্ম হচ্ছে ধনু রাশি যে ঘর, আর কর্ম হচ্ছে মকর রাশি। অতএব ধর্মের জায়গাটা দেখতে হবে, ধর্মের প্রতি নিজেকে ব্যয় করতে হবে, তাহলেই ভাগ্য যথেষ্ট উন্নতির দুয়ারে চলে যাবে, উন্নতির জায়গায় চলে যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।